হ্যালো এভরিওয়ান, আমি মনির ইসলাম রবিন। আজকে আপনাদেরকে কিছু অ্যাডোবি ফটোশপের ইউআই ডিজাইনের ক্ষেত্রে কিছু ট্রিক্স দেখাবো, যেগুলো আমি সবসময় ফলো করি, তা আপনাদের হয়তো বা কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, সবচেয়ে যেটা পছন্দের আমার সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট কাজটাকে অনেক সহজ করে ফেলে। যেমন ধরুন, এখানে একটি আইকন তৈরি করেছি। আইকনটা অ্যাকচুয়ালি ফন্ট অসম থেকে নিয়েছি, আর জাস্ট রেক্টেঙ্গল একটা বর্ডার দেওয়া হয়েছে। তো আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম আইকন। তো দেখা যায় হয়তো বা একই আইকন আমি অনেক জায়গায় ইউজ করতেছি, পুরা টেমপ্লেটের মধ্যে বা কোনো একটা অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে। তো বারে বারে আমরা সেটাকে কপি করি। তো কোনোটা হয়তো বা ছোটো করা হয়, কোনোটা একটু বড় করা হয়। সো করার পরে দেখা যায় হঠাৎ করে আমাদের মনে হয় যে না, কালারটা চেঞ্জ করা দরকার বা এক্সপেরিমেন্টে করা দরকার। তো তখন আমরা প্রত্যেকটাকে ধরে ধরে আবার সেই কালার চেঞ্জ করা শুরু করি। লাইক এভাবে করে কালারটা চেঞ্জ করলাম, দেন আবার রেক্টেঙ্গলের বর্ডারটার কালারটা চেঞ্জ করলাম। তো এভাবে করতে গেলে আমাদের অনেক সময় অপচয় হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট আগেরগুলো রিমুভ করে দিলাম। ওকে, আমরা এই পুরো ফোল্ডারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমাদের যতবার ইচ্ছা আমরা ততবার ব্যবহার করি। জাস্ট সরি, এটাকে কপি করলাম, দেন আবার কপি করলাম। ধরুন এটাকে ছোট করা হয়েছে, অন্য কোথাও ইউজ করা হলো, বড় করা হলো। সো এখন যদি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই, যে কোনো একটি লেয়ারে জাস্ট ডাবল ক্লিক। এখানে আমাদের আরেকটা উইন্ডোতে আমাদের পুরো ফোল্ডারটা এসে চলে এসছে। এখান থেকে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করলাম টেক্সটের, রেড। জাস্ট একটা র্যান্ডম কালার, সেভ দিলাম। সেক্ষেত্রে দেখা যাবে আমাদের প্রত্যেকটা স্মার্ট অবজেক্টের প্রত্যেকটা আইকনের কালার চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট ইম্যাজিন, আপনার যদি এরকম একটা আইকন বা একটা অবজেক্ট, কোনো একটা যে কোনো কিছু প্রায় একটা টেমপ্লেটের মধ্যে যদি 10বারও ইউজ করা হয়, সেটা বড় ছোটো করা হোক, বিভিন্ন ধরনের করা হোক, সো টেম্পোরারি প্রাইমারি যে কালারটা আপনারা ইনস্ট্যান্টলি এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এই গেল স্মার্ট অবজেক্টের বিষয়টা। দ্বিতীয় যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলিং। সো টাইপোগ্রাফিটা যেহেতু আমাদের টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তো আমরা দেখা যায় প্রথমেই টাইপোগ্রাফিটা সেট করে নিতে পারি। যেমন আমাদের হেডার 1 কত সাইজের হবে, হেডার 1-এর ফন্ট ফেসটা কী হবে, লাইন হাইটটা কেমন হবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, প্যারাগ্রাফ স্টাইলটা কেমন হবে। তো আমরা যতবার নেক্সট টাইম টেমপ্লেটে ইমপ্লিমেন্ট করতে যাব, তো সেক্ষেত্রে হয়তোবা কেউ হয়তো কপি করবে সেই হেডিংটা, অথবা দেখা যাবে নতুন করেই জাস্ট একটা লাইন লিখে সেটাকে স্টাইলাইজ করা শুরু করবে। তো এই ক্ষেত্রে একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ধরুন আপনি একটা প্রজেক্টের জন্য টেম্পোরারি ডিজাইন শুরু করলেন। যখনই শুরু করবেন তখন একটা ফন্ট পেজের আমরা যদি একটা পুরো একটা নোট তৈরি করে নিই যে আমাদের ফন্টের হেডার 1-এ কত সাইজের হবে, কোন ফন্টটা আমরা ব্যবহার করব, প্যারাগ্রাফের জন্য কোন ফন্টটা ইউজ করব। তো সেগুলো সেট আপ করে আমরা জাস্ট উইন্ডোজ প্যারাগ্রাফ স্টাইল। সো আমি অলরেডি তৈরি করে রেখেছি এই যে হেডার 1, হেডার 2, হেডার 3 আমার কোনটার কত সাইজ হবে সেগুলো তৈরি করে রেখেছি। আপনারা এগুলো ইজিলি তৈরি করতে পারবেন। তো এটা সুবিধাটা হচ্ছে এটাই। ধরুন আমি একটা টাইটেল দিচ্ছি, ধরুন 4 দিই। সো আমাদের প্রিডিফাইন্ড যদি দেওয়া থাকে, আমি জাস্ট ক্লিক করে জাস্ট হেডার 4-এ ক্লিক করলাম, আমার এটা ফন্ট সাইজ একই হয়ে গেল। এখানে যদি আমি একটু ডিফাইন করে দেখাই, আমাদের 18 পিক্সেল, এটা জাস্ট আগে থেকে ডিফাইন করা। ডবল ক্লিক করলে দেখা যাচ্ছে যে আগে থেকে ডিফাইন করা হয়েছে। তো আপনারা কীভাবে ডিফাইন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল, যেমন ধরুন একটা টেক্সট নিলাম, দিস ইজ টাইটেল, ডবল পুরোটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিউ প্যারাগ্রাফ স্টাইল। সো এখান থেকে জাস্ট কাস্টম টাইটেল, আমাদের ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম, লাইট 72 পিক্সেল। ওকে, সো আমাদেরটা নতুন একটা তৈরি হয়ে গেল। এখন যদি নেক্সট টাইম যদি একটা তৈরি করা হয়, ধরুন এটা অন্য কালারে আছে বা কিছু একটা এক্সপেরিমেন্ট করার সময় দেওয়া হলো, তো ইনস্ট্যান্টলি জাস্ট এটাতে ক্লিক করলে
আপনার এই স্টাইলটা যে এইখানে যে স্টাইলগুলো প্রিডিফাইন্ড আছে ওই অনুযায়ী হয়ে যাবে। তো আপনার একটা সিকোয়েন্স আপনি রক্ষা করতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে আপনার টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে পারবেন এবং স্টাইলাইজেশনে আপনার জন্য সুবিধা হবে। সো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। জাস্ট রিক্যাপ করে আরেকবার একটু শর্টে দেখাচ্ছি। যখনই আপনি ডিফাইন করতে নেবেন তখন যেই টাইটেল কোনো একটা কিছু লিখে জাস্ট সিলেক্ট অল দিয়ে আপনি এটার স্টাইলাইজেশনগুলো চেঞ্জ করেন যা যেভাবে যেটা খুশি। 100 bold and just new, that's it. সো এইখানে আপনার সব কিছু সেভ হয়ে গেল। এখানে আপনি চাইলে ইচ্ছা করলে স্টাইল নেমটা চেঞ্জ করে নিতে পারেন আপনার সুবিধার জন্য। তো এভাবে করে আপনি যখন যেখানে যে টাইটেলে ইউজ করেন না কেন জাস্ট প্যারাগ্রাফ স্টাইলে জাস্ট একটা ক্লিক করলেই আপনার ওই স্টাইলটা সেই টাইটেলটা নিয়ে নেবে, সেই টেক্সটটা নিয়ে নেবে। তো এই ছিল ডেমো 2। আমরা ডেমো 3-তে দেখি। ডেমো 3-তে আমি যেটা করেছি সেটা হচ্ছে সেন্টারিং এনিথিং, লাইক দেখা যায় আপনি থাম্বনেল ইউজ করছেন বা বাটনগুলো একসাথে হরিজেন্টালি বা ভার্টিক্যালি সেট আপ করতে যাচ্ছেন। তা আপনি হয়তো বা গ্রিড দিয়ে স্ট্রাগল করছেন। তো এক্ষেত্রে খুবই ইজি একটা ওয়ে আছে। জাস্ট নতুন করে দেখাই। ধরুন এটা একটা থাম্বনেল, আমার আরেকটা থাম্বনেল আসলো, আবার কপি করলাম, আরেকটা থাম্বনেল নিলাম। সো এগুলো সমানভাবে অ্যালাইন না। তো সমানভাবে অ্যালাইন করার জন্য আমরা 3টা লেয়ারকে সিলেক্ট করলাম, ক্লিক। তো আমার হরিজেন্টালি সেন্টার হয়ে গেল। জাস্ট আরেকবার দেখাচ্ছি। ধরুন এটা আরেকটু সরানো আছে, এরকম সরানো আছে। এই 3টাকে সিলেক্ট করে আমি যদি হরিজেন্টাল অ্যালাইন দিই তাহলে সমান হয়ে যাবে। ভার্টিক্যালের ক্ষেত্রেও তাই। ধরুন একটু ছোট করে নিই। তিনটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। সো আপনাদের সেন্টারিং করতে সুবিধা হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় কোনো একটা টেমপ্লেটের থেকে যদি কোনো একটা অবজেক্ট নিয়ে আসেন, নিয়ে আসার পরে পাওয়া যায় না কোথায় কোথায় টানতে 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 তারপরে লেয়ারে জায়গা মতো নিয়ে আসা হয়। তো যেমন একটা এক্সাম্পল দিই। ধরুন এখান থেকে জাস্ট আমি একটা টেমপ্লেট থেকে ইনপুট ট্যাগ, তো আমি পুরো কন্ট্যাক্ট ফর্মটার কথা যদি চিন্তা করি, আমি জাস্ট ডুপ্লিকেট করে ডেমো 2-তে নিয়ে গেলাম। ওকে সরি, ডেমো 2-তে না, ডেমো 3-তে। ডেমো 3-তে নিয়ে গেলাম। ওকে, আমি খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে জাস্ট সিলেক্ট করে আমি যদি এখানে জাস্ট নিয়ে সিলেক্ট করে জাস্ট সেন্টারিং দেই, আমার এখানে চলে আসবে। সো সহজ, আগের থেকে কাজ করতে সুবিধা হবে। এই গেল হচ্ছে সেন্টার অ্যালাইনিং। তারপরে চলা যাক ডেমো 4-এ। এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রুপিং করে কোনো একটা কিছু কালার ওভারলে বা কোনো স্টাইলাইজেশন যদি সেমলি এক্সপেরিমেন্ট করতে হয় সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। যেমন ধরুন আপনারা হয়তো সবগুলোকে সিলেক্ট করে তারপরে কালার চেঞ্জ করবেন, এটা একটা ওয়ে, কালার চেঞ্জ হয়ে যাবে। বা আরেকটা এক্সপেরিমেন্ট করার জন্য আরেকটা ভালো ওয়ে হচ্ছে পুরো এই 4টা আইকনকে আমি একটা ফোল্ডারে নিয়ে নিলাম। ফোল্ডারে নিয়ে এই ফোল্ডারের উপরে ফাংশনটা দিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে কালারই দেয় না কেন সবগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সুবিধা হয়। তো এই হচ্ছে গ্রুপ লেয়ারে যেহেতু ফোল্ডার লেয়ার নিয়ে কথা বলছি, আরেকটা জিনিস বলি। যেমন ধরুন একটা ফোল্ডারে বা একটা অবজেক্টের যে কোনো কিছুই যখন আপনি কপি করেন সেক্ষেত্রে দেখা যায় সাইড দিয়ে কপি লেখা থাকে। তো এই কপিটা যদি আপনারা উঠাতে চান সেক্ষেত্রে জাস্ট অপশনে গিয়ে প্যানেল অপশন সেটা আনচেক করে দেবেন। ওকে, এখন আপনি যতবারই করেন না কেন, আচ্ছা এই দুটাতে জাস্ট কপি আগে থেকে ছিল, এটাকে যদি আমি এখন যতবারই কপি করি না কেন সো আমার এই কপি লেখাটা দেখাবে না। সো বাই দ্য ওয়ে আমি এখানে কিবোর্ডে শর্টকাট ইউজ করছি, Ctrl+J দিলে আপনার যে কোনো একটা ফোল্ডার বা লেয়ার যে কোনো কিছুই Ctrl+J দিলে এটাকে কপি করবে। সো কিবোর্ড শর্টকাটগুলো আসলে আমাদের কাজকে অনেক ফাস্ট করতে পারে। আর আমি খুব বেশি কিবোর্ডে অভ্যস্ত, টুলসের থেকে দেখা যায় আমি কিবোর্ডে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন স্পেস দিয়ে পুরো পেজটাকে ধরা বা কন্ট্রোল স্পেস দিয়ে জুম ইন করা, তো এই কাজগুলো করতে সুবিধা হয়। ওকে, ডেমো 4-এ চলে যাই। এখানে আরেকটা জিনিস আমি দেখাই।
সেটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলসটা ইউজ করা হয়। ডাইরেক্ট সিলেকশন টুলসে আমি যখন প্রথম দিকে কাজ শুরু করি তখন এই ডাইরেক্ট সিলেকশন টুলসের এই সুবিধাটা আমার জানা ছিল না। আমি আসলে কোনো জায়গা থেকে যদি আগে জানতাম হয়তো আমার অনেক সময় বাঁচতো। যেমন ধরুন আপনি যখন একটা রেক্টেঙ্গুলার তৈরি করলেন এবং এটার একটা কোণা দিয়ে আমি একটু একটু জুম করে দেখেন, এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে। সো সাপোজ আপনার এই বাটন সেটের মোড়ের জায়গায় লেখা উঠলো লার্ন মোর। সো অবভিয়াসলি আপনি আপনার রেক্টেঙ্গুলার এটা বড় করবেন, তো Ctrl+T দিয়ে অনেকে দেখেই এভাবে বড় করতেছে। দিস ইজ নট দ্য রাইট ওয়ে। কেন রাইট ওয়ে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। আমি আরও বড় করি এটাকে। এখন আমি যদি একটু জুম করে দেখাই, এই রেক্টেঙ্গলগুলো এখন আর আগের মতো নেই, একটু ব্লরি হয়ে গেছে। সো এটা বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে, আমি আন্ডু দিলাম, এটা জুম করে সিলেকশন টুলসটা দিয়ে আমি এই কয়েকটা পাথকে সিলেক্ট করলাম। সরি, আমি লেয়ারটাকে সিলেক্ট করে নিব। এই কয়েকটা পাথকে সিলেক্ট করে ক্লিক করে যে শিফট চাপ দিয়ে রাখলে দেখা যাবে সমানভাবে আসবে। তো এই ক্ষেত্রে আপনার এই রেক্টেঙ্গলের সাইজটা ভাঙবে না। সো নাম্বার 6-এ আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গ্রিড বেসড ডিজাইন করা। টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা গ্রিড বেসড টেমপ্লেট ডিজাইন করি, তো সেক্ষেত্রে যারা আপনার পিএইচডি টেমপ্লেটটাকে রেসপন্সিভ করবে তাদের জন্য সুবিধা হবে। ফর এক্সাম্পল, আপনি যদি এটাকে এই টেমপ্লেটটা দিয়ে একটু দেখাই, তো এটা অলরেডি গ্রিডে করা। আপনি দেখতে পাচ্ছেন যে 12 গ্রিডে করা। সো এই গ্রিডগুলো যদি আমি নতুন করে প্রত্যেকটা প্রজেক্টের জন্য তৈরি করতে চাই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা অনেকে হয়তো বা নিজস্ব গ্রিডের কোনো জায়গা থেকে কপি করে রাখবেন বা এই গ্রিডগুলো তৈরি করে রাখবেন। তো এই ক্ষেত্রে তৈরি করার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা যদি এটার অ্যাকশন ইউজ করি। বিভিন্ন ধরনের অ্যাকশন অলরেডি আছে। সো আপনি এগুলো ইজিলি আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই অ্যাকশনটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। জাস্ট এই অ্যাকশনটার ফাংশনটা আমি দেখাই। যখনই আপনি অ্যাকশনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি জাস্ট উইন্ডোসে গিয়ে অ্যাকশনে ক্লিক করবেন এবং অ্যাকশনের সবার নিচে দিকে আমি যদি একটু স্ক্রোল করি, এটা হয়তো বা মিনিমাইজ অবস্থায় থাকবে। এই অ্যাকশন 1170 গ্রিডের যে অ্যাকশনটা এটা পাবেন। তো এটা জাস্ট আমি যদি ওপেন করে প্লে দেই, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা পেজ ক্রিয়েট করবে এবং গ্রিডগুলো তৈরি করে দিবে। সো আপনাকে এটা নিয়ে আর কষ্ট করতে হবে না। সো ইজিলি আপনি নতুন প্রজেক্ট এভাবে শুরু করতে পারবেন, এখান থেকে শুরু করতে পারবেন। সো এটা কীভাবে, আমি জাস্ট আরেকবার রিক্যাপ দেখাই। অটোমেটিক্যালি সে গ্রিডটা ক্রিয়েট করে দেবে, খুব ইজি। আমাদের আর গ্রিড নিয়ে টেনশন করতে হবে না। তো এর উপরে আপনি 12 গ্রিডের উপরে এখানে আপনার জাস্ট লোগো, এখানে আপনার লোগো, এখানে সাইড বার বা যেভাবে খুশি আপনি সেভাবে করে করতে পারবেন। তো বেসিক্যালি এই গ্রিডটা তৈরি করে নিলে সবচেয়ে সুবিধা হবে যারা রেসপন্সিভ এটাকে পিএইচডি টু এইচটিএমএল করবে এবং ফার্দার ডেভেলপমেন্টের জন্য যাবে ফ্রন্ট এন্ডের কাছে। তো সেক্ষেত্রে 12 গ্রিডে করা থাকলে সে রেসপন্সিভ করতে এবং বুটস্ট্র্যাপ নামক ফ্রেমওয়ার্কটি যদি সে ইউজ করে, তো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। সো বেসিক্যালি এই অ্যাকশনটাকে যদি আপনি ডাউনলোড করতে চান, সো সেক্ষেত্রে সিম্পলি আপনি সার্চ করতে পারেন 12 গ্রিড bootstrap action phd। ওকে, ফার্স্টেই চলে এসেছে 1170 গ্রিড সিস্টেম। জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা থিম ফরেস্টের ফোরামের থেকে এসেছে খুব সম্ভবত। সো এখানে ওকে, দিস ওয়ান কোনো একজন এলিট অথর শেয়ার করেছে। ডাউনলোড করলে জাস্ট ডাউনলোড করলে আমি দেখাই। সো জাস্ট অ্যাকশনটা ডাউনলোড হবে, জিপটাকে আনজিপ করে জাস্ট এটাকে ডবল ক্লিক করলেই আপনার ফটোশপটা ওপেন অবস্থায় জাস্ট ডাবল ক্লিক করলে দেখা যাবে আপনার অ্যাকশনটা এখানে লোড হয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার ইচ্ছা আছে নেক্সট টিউটোরিয়ালে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার। সো ইউ ক্যান সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস এগেইন।